কয়েকদিন যাবৎ একটা ব্যাপার খুবই খারাপ লাগতেছে শুনে বা দেখতেছি যেটা বুয়েটের স্টুডেন্টরা দশম গ্রেডে চাকরি করার জন্য আন্দোলন করতেছে। তো এটার মতো লজ্জাজনক একটা ব্যাপার আসলে বলার ভাষা নাই। আরে ভাই, মানে আপনি দেখেন, দশম গ্রেডের চাকরি, দ্যাট মিনস দশম গ্রেড তো সব কিছুই না, এখানে কিন্তু জেনারেলের দশম গ্রেড আছে, অনলি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যেই দশম গ্রেড সেটা। তো সেই চাকরিতে বাংলাদেশে মাত্র 8টা 9টা কোম্পানি আছে মাত্র স্বতন্ত্র, মানে যেটা হচ্ছে স্বায়ত্তশাসিত কোম্পানিগুলা, ওগুলা বেতন বেশি দেয় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদেরকে, মাত্র 8টা কি 9টা। দেখেন তার মধ্যে আছে কি ডেসকো, ডিপিডিসি, পিজিসিবি, নেসকো, তারপরে ওয়েরসুন, এদিকে আছে আশুগঞ্জ, বিআর, তারপরে হচ্ছে বিআরবিতেও দেয়, বিআরবি পিবিএসে দেয় আর কি, একটু বেশি, তাও বেশি না, অনেক বেশি না। যে পরিমাণ টাকা দেয় পিবিএসে তার চেয়ে অনেক বেশি খাটায়, ওই চাকরি কেউ করতে চায়। মানে গাধার খাটনি, আচ্ছা দেখ। তারপরে এনপিসিবিএল দিচ্ছে। তো এরকম 8টা কি 9টা মাত্র। আর এই মাত্র 9টা কোম্পানির সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে আপনারা ঢুকতে চাচ্ছেন এবং সেটার যে আন্দোলন করতেছেন। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, এই 9টা কোম্পানির নিয়োগ ছাড়া আর কোথাও কিন্তু এত বেতন নাই, আর বাকি সবগুলো কিন্তু 16,000 রেট, 16,000 স্কেলে। তো 16,000 স্কেলে আপনি সর্বোচ্চ বেতন যদি ঢাকা শহরে আপনি পড়েন, বেশি বাড়ি ভাড়া পাবেন, তাহলে আপনি পাবেন কত? মাত্র 27,100 টাকা। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন তো, বুয়েটের একটা স্টুডেন্ট 27,100 টাকা বেতনে কি কোনোভাবে চলতে পারে? সম্ভব? সম্ভব না। আচ্ছা, ধরে নিলাম আপাত দৃষ্টিতে এটা সম্ভব, আপনি কষ্ট করে চালাবেন। তো মানে সবচেয়ে বড় লজ্জার একটা ব্যাপার হবে কি জানেন? আপনি সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে ঢুকছেন, হ্যাঁ, তো ঠিক পরের নিয়োগেই মনে করেন তার 1 বছর পরে আরেকটা নিয়োগ আসলো, মনে করেন আপনি কোনো একটা কোম্পানিতে সাবঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঢুকলেন 27,000 স্কেলে। 27,000 স্কেলে কিন্তু অনেকগুলো আছে, যেমন হচ্ছে আপনার পেট্রো বাংলার নিয়োগগুলো, এখানে কিন্তু 27,000 স্কেলে হয়, মানে সরি, 16,000 স্কেলে বেতন হয় সেখানে। আর হচ্ছে আপনি টোটাল হচ্ছে 26-27-এর বেশি পাবেন না, আপনি কোনোভাবেই সম্ভব না বেতন। আপনি এবছর ঢুকলেন, ধরে নেন আপনি 2025 সালে আপনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে ঢুকলেন, আপনি আজীবন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে থাকবেন, শিওর থাকেন, অন্তত 20-25 বছর। কখনো ভাবে ওই যে 33% যে হয়, এই প্রমোশন হয়, ডিপ্লোমারা যে মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে প্রমোশন পায়, এটা কোটা খালি থাকা সাপেক্ষে। হ্যাঁ, এখন এত পরিমাণ আছে সংখ্যা, হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ওখানে, দ্যাট মিনস সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এত পরিমাণ আছে যে তারা ওই আগে আপনার যে প্রমোশন পাবে, সে তো আগে যে জয়েন করবে সে প্রমোশন পাবে, সেই ভিত্তিতেও ওই আগের সিরিয়ালের গুলা যাইতে 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 জট বাঁধতে বাঁধতে এমন হয়েছে যে এখন 27 বছরেও কেউ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হইতে পারে না। আচ্ছা, তো ধরে নেন যে আপনার জীবনটা আপনি 30 বছর জব করতে পারবেন মাত্র, যে কোনো কোম্পানিতে আপনি 30 বছর বেশি জব করতে পারবেন না, এই স্বায়ত্তশাসিত কোম্পানিগুলো 30 বছর 35 বছর বেশি জব করা যায় না, সম্ভব না। আপনি 27 বছর আপনি সাবস্টেন্ট ইঞ্জিনিয়ার থাকা লাগবে। তাইলে দেখেন, আপনি 2025 সালে বুয়েটের একটা স্টুডেন্ট, হ্যাঁ, ধরে নেন আপনি 2025-এ বের হয়েছেন, আপনি 25-এ আপনি সাবস্টেন্ট ইঞ্জিনিয়ারে ঢুকলেন, 26-এ আর একটা নিয়োগ হলো জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে আপনার সেম কোম্পানিতে, পেট্রো বাংলাতেই। তখন আপনার ছোট ভাই যে 2025 সালে বের হয়েছে বুয়েট থেকে, হ্যাঁ, সেই ছোট ভাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে আপনার বস হয়ে ওই কোম্পানিতে ইন করলো। দেখেন, এবার আপনি তাকে বস বলতে হবে, স্যার বলতে হবে, আপনার জুনিয়র। এবার দেখেন এই জিনিসটা কতটা লজ্জাকর। এবার দেখেন আপনার ছোট ভাই ঠিকই 3 থেকে 5 বছরের ভিতরে সে উপরের পোস্টে চলে যাবে, সে প্রমোশন পাবে, সে আরও স্যার হবে, আরও বড় স্যার হবে, স্যাম হবে, ডিএম হবে, ম্যানেজার হবে। আর আপনি আপনি কিন্তু ওই সাবস্ট্রি ইঞ্জিনিয়ারিং আজীবন, আপনার জীবনটা ওই সাবস্ট্রি ইঞ্জিনিয়ারিং কেটে যাবে। তাহলে এবার দেখেন, এটার মতো লজ্জাকর একটা বিষয় আপনার, মানে আপনার মাথায় এটা ধরা উচিত ছিল। রুয়েট করতেছে, হ্যাঁ, রুয়েট এটা করতে পারে, কারণ রুয়েটকে আমরা হচ্ছে স্বাভাবিকভাবে, আমি আমার কথা বলতেছি না, দ্যাট মিনস দেশের সাধারণ জনগণ রুয়েটকে বুয়েটের নিচেই ধরে, মানে লেভেলে, লেভেল, মেধা, জ্ঞানে সব কিছু থেকে একটু একটু কমেই আছে।
প্রথমে বুয়েটকে ধরা হয়, তারপরে চুয়েটকে ধরা হয়, তারপরে রুয়েট কুয়েট এইভাবে আর কি। হ্যাঁ, তো ওরা করতে পারে, কিন্তু বুয়েটে কাজ করবে আমি এটা স্বপ্নেও ভাবিনি। কারণ বুয়েট তো এমন চিন্তা করে না। বুয়েটে এখানে সবচেয়ে ভালো স্টুডেন্টগুলা ঢুকে, দেশের সর্বোচ্চ বাছাই করা সবচেয়ে ভালো স্টুডেন্টগুলা এখানে যায়। এরা চিন্তা করবে মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম চিন্তা আর কি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হতে হবে এদের। এটা হচ্ছে মিনিমাম চিন্তা। তাদের ম্যাক্সিমাম চিন্তা থাকে টিচার হবে, এমআইটিতে যাবে, তারপরে বড় বড় কোম্পানি ওনার হবে, তারা কোম্পানির ম্যানেজার হবে। তো এগুলা করবা, মানে এগুলা মানে সরি তুমি করে বলে ফেলতেছি, তোমরা সবাই এখন যারা আন্দোলন করতেছো তোমরা সবাই আমার জুনিয়রই হবা, তাই একটু তুমি করে বলে ফেললাম, সরি ফর দ্যাট। তো যে ব্যাপারটা আসলে সবচেয়ে বড় লজ্জার যে ব্যাপারটা, সেটা হচ্ছে বুয়েটের স্টুডেন্ট হয়ে 10ম গ্রেডে যাওয়ার জন্য আন্দোলন করা, এটা আসলে মানে মানায় না। ঢাকা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদ তারা করতেছে, সেটাও মানা যায়, কারণ তারা বুয়েটের চেয়ে কোয়ালিফিকেশন একটু কমই ধরা হয় আমাদের দেশে মেধার দিক থেকে। কারণ হচ্ছে কোনো একটা ছেলে মনে করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতেও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সে চান্স পাইছে, ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে চান্স পাইছে, আবার বুয়েটেও ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্টে চান্স পাইছে, সে মাস্ট বি সে বুয়েটেই ভর্তি হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে আগে বুয়েট, তারপরের স্থানেই হচ্ছে চুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয়, এগুলোকে ধরা যায়। ওরা রাজু ভাস্কর্যের সামনে বা টিএসসিতে ওরা ওখানে গিয়ে আন্দোলন করছে, সেটা কিছুটা রুয়েটের সাথে যায়। ধরে নিলাম এরা চাকরি বাকরি পাচ্ছে না বা খুব দেশের অবস্থা ভালো না, এই জন্য করতেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা যেটা নিয়ে মানে সবাই মিলে, মানে মনে করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের সবাই মিলে যেটা নিয়ে মাথায় ঘামাচ্ছেন, সেটা হচ্ছে শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট, শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আর অন্য সবাই মিলে কেন আন্দোলন করতেছে আমি বুঝতেছি না। চাকরি তো আছে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের লুক্রেটিভ জব শুধুমাত্র ইলেকট্রিক্যালের, আর কারণে আপনি দেখেন পিজিসিবির নিয়োগটা দেখেন, পিজিসিবিতে শুধুমাত্র ইলেকট্রিক্যাল 230 জন নিছে। আর কোনো ডিপার্টমেন্টের কি আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার? আর অন্য 10 জন 5 জন এরকম 2 জন 3 জন, আর অন্য ডিপার্টমেন্টে তো নাই। সিভিল তো 5 জন নিছে মাত্র, মানে সিভিলের মাত্র 5 জন, সিএসির মাত্র 5 জন। তো ওই 5 জনে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারে মানে ফাইট করার চাইতে আবার সিভিলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিচে আরো বেশি 12-13 জন। তো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ফাইট করা তো বেটার, তার মানে সিভিলের দরকার নাই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তাই না? ব্যাপারটা হচ্ছে এইটা। সিভিল কিংবা মেকানিক্যালের কিছু কিছু ক্ষেত্রে বেশি নেয়, অত বেশি না মেকানিক্যালের, মানে সার্কুলার অত বেশি নেয়, পাওয়ার সেক্টরে আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার খুবই কম, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেয়। তো সেক্ষেত্রে এই সিভিলেরও আসার কথা না, কারণ সিভিলের তো এইগুলো পার্টে চাকরি নাই, মানে পাওয়ার সেক্টরগুলোতে যেগুলোতে বেতন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের বেতন একটু বেশি, সিভিলের ওখানে চাকরি নাই। মেকানিক্যালেরও তেমনটা নাই, খুবই আছে, মানে সিভিলের চেয়ে একটু বেশি আছে কিন্তু কম। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কথা বলতেছি আমি, তার মেকানিক্যাল ডিপার্টমেন্ট তো আসবে না, আর অন্য কোনো ডিপার্টমেন্ট আসার তো কোনো কথাই নেই, কারণ পাওয়ার সেক্টরে তো পাওয়ার শুধুমাত্র ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, ত্রিপলির ছাত্ররা যারা তারা। এখন দেখেন বুয়েটে আছে, বুয়েটে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র কয়টা? মানে আন্দোলন যদি করতো যে কারণ বেশি বেতন শুধুমাত্র ইলেকট্রিক, তা করলে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট করতে পারতো। বাকি ছাত্ররা কেন যে করে আমি এটাই বুঝি না, কারণ ওদের তো চাকরি নেই এগুলাতে। মানে যেগুলোর জন্য তারা আন্দোলন করতেছে পাওয়ার সেক্টরের, যেখানে বেশি বেতন লুক্রেটিভ বেতন, ওই 9টা কোম্পানিতে, শুধুমাত্র 9টা কোম্পানিতেই লুক্রেটিভ বেতন দেওয়া হয়, আর কোথাও দেওয়া হয় না। ওই 9টা কোম্পানি ছাড়া, হ্যাঁ, আর কোনো কোম্পানিতে এত লুক্রেটিভ বেতন দেওয়া হয়। এখন এই 9টা কোম্পানিতে শুধুমাত্র ইলেকট্রিক্যালের চাকরি আছে, অন্যদের তো চাকরি নেই। তো অন্যরা কেন এটা নিয়ে আন্দোলন করে আমি এটা বুঝি না। খুবই হাস্যকর ব্যাপার।